আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩৮টি অপারেশনে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের গর্বের আয়রন ডোম ধ্বংস। প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। গাজাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চক্রান্ত করছে আমেরিকা, বলছে ফিলিস্তিনের সুপ্রিম কাউন্সিল জাস্টিসের চেয়ারম্যান। গাজায় অব্যাহত রয়েছে ইহুদিদের বর্বরতা। এবার জাতিসংঘের স্কুলে ইসরায়েলের বিমান হামলা, একদিনই নিহত ৫০। যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে বুড়ো বাইডেন সহ ১৬ নেতার অনুরোধ। চুক্তি গ্রহণ না করলে হামাসকে কাতারের বহিষ্কারের আলটিমেটাম। এবং সর্বশেষে জার্মানিতে ভর করেছে হোলোকাস্টের প্রেতাত্মা। ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেয়ার কারণে এবার বলির পাঁঠা হচ্ছে বার্লিন। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। আবারও ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীর সহায়তায় এই হামলা চালানো হয় বলে দাবি করেন গোষ্ঠীর প্রধান আব্দুল মালিক আল হুতি। সম্প্রচারিত ভাষণে আব্দুল মালিক আল হুতি বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের সামরিক বাহিনী হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান শুরু করা হয়েছিল। আব্দুল মালেক আল হুতি জানিয়েছেন, গত ৩০ দিনে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরে জাহাজের বিরুদ্ধে তারা ৩৮টি অপারেশনে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। তার যোদ্ধারা এক ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন যা রাডারকে এড়িয়ে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম, এবং তারা মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ও ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে ইতিমধ্যেই ২টি সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমটি হাইফার বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী ২টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল। দ্বিতীয় হামলায় একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেটি একই ইসরায়েলি বন্দরে ভ্রমণের ওপর হুতি নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল। এদিকে লেবাননের ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ বলছে, তারা একটি গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে ফেলেছে। ইসরায়েলের গর্বের আয়রন ডোমের উপরে এটাই প্রথম সফল হামলা। লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসাবে ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ করেছে। তবে ইহুদি বাহিনী বলছে, তারা তাদের লঞ্চারগুলির কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয়, আর ইতিমধ্যেই নিজেদের এক সেনা নিহতের এ তথ্য নিশ্চিত করেছে ইহুদি বাহিনী। হামাসের হামলায় অক্টোবর থেকে এখন পর্যন্ত অসংখ্য ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। বিশ্বব্যাপী বিভিন্ন পক্ষের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় চলমান সংঘাতের মাঝে লেবানন সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আরও জোরদার কথা জানিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ভাসমান বন্দর নির্মাণ করে গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার চক্রান্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা মাহমুদ আল হাব্বাস এই মন্তব্য করেন। হাব্বাস বলেন, গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত মানবিক বন্দরটি একটি গোপন চক্রান্তের অংশ। এর মাধ্যমে তারা গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে চেয়েছিল, গাজাবাসীকেও বাস্তুচ্যুত করতে চেয়েছিল। প্রসঙ্গত, হাব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের ধর্মীয় ও ইসলাম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন। একই সাথে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সুপ্রিম কাউন্সিল ফর শরিয়া জাস্টিসের চেয়ারম্যান। তিনি আরও বলেন, ভাসমান বন্দরটি আমাদের চোখে ধুলো দেওয়ার একটি অপপ্রচেষ্টা। এটি গাজা উপত্যকার পরিস্থিতিকে ইসরায়েলি শাসন ও ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে রাখার একটি প্রচেষ্টা। আমরা যা আশঙ্কা করছি তা হল, এই ভাসমান বন্দরটি ইসরায়েলি চক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এর মাধ্যমে গাজা উপত্যকার বাসিন্দাদের বিভিন্ন বন্দর দিয়ে বিতাড়িত করার চেষ্টা করা হবে। এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্যে জাতিসংঘের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য গাজার নুসেইরাত এলাকায় অবস্থিত স্কুলটিতে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া বহু বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, এই স্কুল হামাসের আস্তানা হিসেবে ব্যবহার হয়ে আসছিল, আর শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার এই স্কুলে হামলা চালানোর কথা ইতিমধ্যেই নিশ্চিত করেছে ইহুদি বাহিনী। এই হামলার প্রতিক্রিয়ায় হামাস নেতারা জানিয়েছে, গাজা যুদ্ধের স্থায়ী সমাধান
এবং সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহার প্রয়োজন। তবে ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান বলেছেন, আলোচনার সময় যুদ্ধ থামানো হবে না। আর যদি এই নির্বিচার হামলা অব্যাহত থাকে তাহলে গাজার 10 লাখেরও বেশি ফিলিস্তিনি সর্বোচ্চ ক্ষুধামন্দার কবলে পড়তে পারে বলে বারবার সতর্ক করে যাচ্ছে জাতিসংঘ। তবে এসব সতর্কবাণীতে কর্ণপাত করছেন না নির্লজ্জ নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র না দিতে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজা উপত্যকায় কয়েক মাস ধরে প্রাণঘাতী আক্রমণ চলছে। এ থেকে ইসরায়েলকে বিরত রাখতে অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে হবে। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। তুরস্কের নেতা মনে করেন, ইসরায়েল গাজায় যে অপরাধ করছে তাতে ব্যবহারের জন্য অস্ত্র দিয়ে অন্য দেশের জড়িত হওয়া থেকে এখনই বিরত থাকতে হবে। এতে যুদ্ধবিরতির দিকে পরিস্থিতি এগোবে। এরদোয়ান অভিযোগ করেন, গাজায় গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট কাজ করেনি। অবিলম্বে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য সব বিবেকবান ও দায়িত্বশীল পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেন সহ ইউরোপীয় ও লাতিন আমেরিকার 16 নেতা। এছাড়া এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকেও আপোস করার আহ্বান জানিয়েছেন তারা। হোয়াইট হাউস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আর কিছু হারানোর কোনো সময় নেই, তাই আমরা হামাসকে এই চুক্তি সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে প্রধান ইউরোপীয় শক্তি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পাশাপাশি স্পেনের নেতারাও স্বাক্ষর করেছেন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কারণে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে। ইসরায়েলের কর্মকাণ্ডে অনেক নেতাই নিন্দা জানিয়েছেন, কিন্তু আর্জেন্টিনার নতুন স্বাধীনতাবাদী নেতা ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন। এছাড়াও হামাসকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবটি গ্রহণ করতে ইতিমধ্যেই আল্টিমেটাম দিয়েছে কাতার। দেশটি বলেছে, হামাস যদি চুক্তিটি না করে তবে তাদের নেতাদেরকে কাতার থেকে বহিষ্কার করা হবে। মূলত যুদ্ধবিরতি হাসিলের জন্য মার্কিন কূটনৈতিক অভিযানের অংশ হিসেবেই কাতারকে দিয়ে এই চাপ প্রয়োগ করা হচ্ছে। একই সাথে মার্কিনিরা চুক্তিটি গ্রহণ করতে ইসরায়েলের ওপরও তীব্র চাপ সৃষ্টি করে যাচ্ছে। হামাস জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করা চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে, তবে চুক্তিটি গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার কথা তারা এখনও জানায়নি। তারা বলছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না থাকলে তারা কোনো চুক্তিতে রাজি হবে না। মার্কিন কর্মকর্তারা সিএনএনকে বলেন, কূটনৈতিক কার্যক্রম চলছে, হামাসের ওপর মিশর চাপ বাড়াচ্ছে, তবে এখন পর্যন্ত এসব চাপ কতটা ফলপ্রসূ হয়েছে তা জানা যায়নি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি জার্মানির নিঃশর্ত সমর্থন এবং ফিলিস্তিনিদের চরম দুর্দশা ও দুর্ভোগের ব্যাপারে বার্লিনের দ্বৈত নীতি পশ্চিম এশিয়ায় জার্মান সরকারের প্রভাব অনেকাংশে কমিয়ে দিয়েছে। বিগত কয়েক দশক ধরে আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করে এসেছে জার্মানি। আর এর মাধ্যমে ইউরোপের এই দেশটি মধ্যপ্রাচ্যের ওপর নিজের প্রভাব উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি করেছে এবং বহুদিন ধরে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো মধ্যস্থতাকারী হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু এখন পশ্চিম এশিয়ার পরিস্থিতি পাল্টে গেছে। আরব বিশ্বে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন বেড়ে গেছে এবং আরব দেশগুলোর বেশিরভাগ মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যামূলক যুদ্ধ বলে অভিহিত করে প্রতিনিয়ত এর তীব্র নিন্দা জানাচ্ছি। মূলত জার্মানি হচ্ছে সেই দেশ যেটির ওপর কথিত হোলোকাস্টের প্রেতাত্মা ভর করে রয়েছে। নিজের নামের পাশ থেকে সেই কলঙ্ক মুছে ফেলার জন্য দেশটি শুরু থেকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা ও এটিকে টিকিয়ে রাখার কাজে সাহায্য করেছে। সেই সঙ্গে গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরায়েল গাজায় আগ্রাসন চালানোর পর থেকেই ওই হামলাকে সমর্থন জানিয়ে এসেছে জার্মানি। কিন্তু আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর গাজা যুদ্ধের ব্যাপারে জার্মানির মানবতা বিরোধী সমর্থন বিশ্বব্যাপী বার্লিনের গ্রহণযোগ্যতা আগের চেয়েও কমিয়ে দিয়েছে। গত অক্টোবরেই আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার 5 দিন পর জার্মান চ্যান্সেলর ওলাফ শোলটস এক বক্তৃতায় গাজা যুদ্ধের ব্যাপারে তার দেশের নীতি সুস্পষ্ট করেন। তিনি বলেন, এই মুহূর্তে জার্মানি শুধুমাত্র ইসরায়েলের পাশে থাকতে চায়। জার্মান চ্যান্সেলরের ওই ঘোষণার পর জার্মানি ইসরায়েলের কাছে নিজের অস্ত্র রপ্তানি প্রায় 10 গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ বর্তমানে গাজার বেসামরিক নাগরিকদের ওপর প্রয়োগ করার জন্য আমেরিকার পর ইসরায়েলকে সবচেয়ে বেশি সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে জার্মানি। কিন্তু ইসরায়েলের প্রতি জার্মানির এই পক্ষপাতদুষ্ট আচরণ আরব দেশগুলোর জনগণ ভালোভাবে নেয়নি। উত্তর আফ্রিকার আরব দেশ তিউনিসিয়ায় জার্মানির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনের কারণে পশ্চিম এশিয়ায় তৎপর জার্মানির বহু প্রতিষ্ঠান স্থানীয় জনগণের রোষানলে পড়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় কর্মরত বহু জার্মান সংস্থা তাদের স্থানীয় কর্মীদেরকে জনরোষের হাত থেকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই তাদের বহু অনুষ্ঠান বাতিল করেছে, অনেক প্রতিবেদন প্রকাশের কাজ স্থগিত রেখেছে এবং ইসরায়েলের সমর্থনে গৃহীত প্রকল্পগুলো থেকে নিজেদের লোগো সরিয়ে ফেলেছে।